সকলকে শুভ সন্ধ্যা। এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং কয়েকজনকে শুভ নন্দন। একটা কথা মোটামুটি একই সুরে সুমনদা বললেন, কুণালদা তো নিজেই বলেছেন একদম প্রথমে, বুয়াদাও বলে গেলেন যে কুণাল ঘোষ তার স্ট্যান্ড পরিবর্তন করেননি। 17 কি 18 পর থেকে কুণাল ঘোষকে আমি কোনোদিন বলতে শুনিনি যে সারদার মেন বেনিফিশিয়ারি তৃণমূল কংগ্রেস। আমি বলতে শুনিনি যে যান মুখ্যমন্ত্রীকে গিয়ে অ্যারেস্ট করুন। আমি এটাও বলতে শুনিনি যে মুখ্যমন্ত্রী আর আমাকে একসাথে বসিয়ে জেরা করা হোক। স্ট্যান্ডটা কিভাবে পরিবর্তন হয়েছে আপনারা দেখেছেন। কুণালদা বললেন, বুয়াদাও বললেন, রিপিট করলেন। আমি বলেছিলাম আইনি, মানে কোর্টের মধ্যে স্ট্যান্ড, একদম বাইরের নয়। কুণালদা এবং বুয়াদা একই সুরে বললেন যে তাদের বর্তমান নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন মাঝে মাঝে পালং শাকের ক্যাশ মেমো হয়, সেরকম রিজিওনাল পার্টির জাতীয় মুখ মানে ন্যাশনাল জেনারেল সেক্রেটারিও হয়। সেই ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, রাজ্যের জেনারেল সেক্রেটারি খুব নিশ্চয়ই কাছের লোক, তাকে গিয়ে ওই বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কুণালদা যাক গিয়ে বলুক অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ক্লুটা ধরে যে আমাকে যারা জেলে পাঠিয়েছিল তাদের অ্যাটলিস্ট 68 মাস জেল হওয়া উচিত। কুণালদা 34 মাস ছিল যদি ভুল না করি, তারা 68 মাস অ্যাটলিস্ট জেলে থাকা উচিত, চ্যারিটি বিগিনস অ্যাট হোম করা উচিত। বুয়াদা বলছিলেন এক্ষুনি 40 কোটি নিয়ে গল্প হচ্ছিল। দেখুন বুয়াদাকে আমি চিনি, শ্রদ্ধা করি। বুয়াদা হচ্ছে তৃণমূলের একদম ব্যতিক্রমী একজন নেতা। তৃণমূলে থেকেও ব্যবসা করে টাকা কামিয়েছে এরকম লোক তৃণমূলে মিসফিট। বুয়াদা নিতান্ত ভদ্রলোক, অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু ঠিক তৃণমূল সুলভ নয়, তাই ওনাকেও শুভনন্দন। এবার প্র্যাকটিক্যাল আসপেক্টে আসি, যেটা নিয়ে আজকের আলোচনা। 130তম সংবিধান সংশোধনী। এর অর্থ কি? এর অর্থ 129 বার ভারতবর্ষের সংবিধান সংশোধন হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কোনো গিফট যদি আমরা নিজেদেরকে দিয়ে থাকি, সেটা দিয়েছিলাম 26শে নভেম্বর 1949 সালে। আমাদের কনস্টিটিউশনাল ড্রাফট কমিটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডক্টর B.R. আম্বেদকর ভারতবর্ষের সংবিধানের ড্রাফট কমপ্লিট করেন। এবং ফ্যাক্ট, ল হচ্ছে ডাইনামিক, এভরিডে চেঞ্জ হয়, সংবিধানও চেঞ্জ হবে, টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট আসবে। তার জন্যই সংবিধানে আর্টিকেল 368 রাখা হলো। আর্টিকেল 368 কী বলে সংবিধান কিভাবে অ্যামেন্ডমেন্ট হবে, চেঞ্জ হতে লাগলো, কনস্টিটিউশন অ্যামেন্ড হতে লাগলো। আজকে দেখবেন কংগ্রেসের একটা 55 বছরের বয়সী যুবনেতা আছে, এটা লাল সংবিধানের বই তুলে নাচি নাচি বলে এটা পরিবর্তন করা হচ্ছে। উনি দিন খুলে দেখেননি। প্রথম 2-3টে পেজে দেখা যাবে সংবিধান কতবার পরিবর্তন হয়েছে, কার সরকার ছিল না ছিল দেখার জন্য পার্লামেন্টের রেকর্ড দেখতেই পাবেন, এটা গুগল ঘাটলেও বুঝতে পারবেন। সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে, সংবিধান খতরে মে হ্যাঁ কারা বলে? এই কংগ্রেস বলে। এই যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, একটা নাম আমার খুব মনে পড়ছে, সুমনদা নিশ্চয়ই পরে বলবেন নামটা। একটা নাম আছে, খুব ইম্পর্টেন্ট নাম, বাংলার প্রত্যেকটা দর্শকের, আমি মনে করি ভারতবর্ষের দর্শকদের জানা উচিত। নামটা হচ্ছে ভানো, VANO। এই ভানোটা কে ছিল? রেটেন রাশিয়ান স্পাই তার বইয়ে লেখেন, ইট সিমস লাইক এন্টায়ার কান্ট্রি ওয়াজ ফর সেল। অ্যান্ড সেই ভানোকে 2 কোটি টাকা ওই সময় ক্যাশ দেওয়া হয়েছিল। ভারতবর্ষের সংবিধানের অ্যামেন্ডমেন্ট হলো 42nd অ্যামেন্ডমেন্ট, সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল অ্যামেন্ডমেন্ট। কি হলো? ধরুন আপনার শরীরে 206টা হাড় আছে, হঠাৎ করে বলা হলো 206টা আমার পছন্দ হচ্ছে না, আমি 208টা করে দেবো। সংবিধানের প্রস্তাবনাটাকে পাল্টে ফেলা হলো, 2টো টার্ম ঢুকলো, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার। চ্যালেঞ্জ হলো কেশবানন্দ ভারতী কেস। এবার সেই কেসের একটু চেঞ্জ করতে হবে, সেই কেসটা প্রভাবিত করতে হবে। ভারতবর্ষের জুডিশিয়াল হিস্ট্রিতে ব্ল্যাকেস্ট ডে বলা হয়। কাকে ব্ল্যাকেস্ট ডে বলা হয়? নাম করতে কোনো অসুবিধা নেই। জাস্টিস KS হেগড়ে, জাস্টিস সেলাদ, AN গ্রোভার, এদেরকে সুপারসিড করে একজন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। নাম জানেন? বাঙালি ভদ্রলোক, জাস্টিস AN রে। জাস্টিস AN রেকে যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করা হয়, জাস্ট টু ইনফ্লুয়েন্স ওয়ান কেস, তখন বোঝা যায় জুডিশিয়ারিকে কীভাবে ক্যাপচার করা হয়েছিল, জুডিশিয়ারিকে কীভাবে টার্গেট করা হয়েছিল, এবং তার পরবর্তী হিসাবটা আমরা জানি। সুতরাং আজকে যারা সংবিধান নিয়ে বড় বড় কথা বলেন, তাদের হিস্ট্রিটা, তাদের বাবা মার হিস্ট্রিটা জানা উচিত। বারবার সংবিধান পরিবর্তন করা হয়েছে, ভালোর জন্য না, নিজেদেরকে বাঁচানোর জন্য। কেশবানন্দ ভারতী কেস, বহুল চর্চিত কেস,
বেসিক স্ট্রাকচার অ্যামেন্ড হয়ে গেল, সেটা সম্পর্কে জাস্টিস কৃষ্ণা আয়ারের বই যদি পড়েন আপনারা জানতে পারবেন যে কতজন কোর্টে সাইন করেছিল, কতজন চেম্বারে সাইন করেছিল। জাস্টিস এন রে মারা যাওয়ার আগে তার অটোবায়োগ্রাফিতে লিখে গেছিলেন যে ইন মাই টেনিওর আই হ্যাভ ডান সামথিং যেগুলো আমার করা উচিত ছিল না। সেই সময় জাস্টিস হেগের বোন একটা চিঠি লিখেছেন, বলেছিলেন টুডে দ্য সোল অফ মাই ব্রাদার উইল রেস্ট ইন পিস। কতটা ব্যথা ছিল আপনারা ভাবুন, এরা আজকে সংবিধান নিয়ে কথা বলে। আজকে আলোচনার বিষয় 130তম সংশোধন, রাইট? সুমনদার শোয়ের ট্যাগলাইনটা খুব সুন্দর, 30 দিন গারদবাসে হারাতে হবে গদি, সংশোধনী ঢিলে তোলপাড় রাজনীতির নদী। এজেন্সির ফাঁদে যখন বিধায়ক থেকে মন্ত্রী, বিল বিরোধী ঘাসফুল বলে পদ্মই ষড়যন্ত্রী। এটাকে একটু চেঞ্জ করলে কেমন হয় সুমনদা? আমি আমার মতো যদি করি, আমি যদি এটাকে এইভাবে বলি, সরকারি কর্মচারীদের প্রেক্ষিতে একদিনে জেল হলেই চলে যায় চাকরি, নিজের দিকে আঙুল উঠলেই তোলপাড় রাজনীতির নদী। আইনের ফাঁসে যখন ধরা পড়ে কর্মচারী, মন্ত্রী কেন বাদ যাবে সেটা না হয় জনতাই বলুক সরাসরি। একজন মন্ত্রী মানে পাবলিক সার্ভেন্ট, যখন নজরুলদা বলছেন উনি বুঝিয়েছেন, আপনার ল কোড করে বলেছেন তিনি পাবলিক সার্ভেন্ট মানে আমার আপনার চাকর, তাই তো? একজন মন্ত্রী, একজন সরকারি কর্মচারী যখন অ্যারেস্ট হয়, যারা দর্শকরা আছে দেখছেন তারাও জানেন, সামান্যতম সে 48 ঘন্টা জেলে থাকে, তার ডিমড সাসপেনশন হয়। তার যদি ভাগ্য ভালো থাকে তার এগেন্সে ডিপার্টমেন্টাল প্রসিডিং হয় না, না হলে ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ে খাড়া আরেকটা ঝোলে, তার চাকরি টানবাটান অবস্থা হয়। সেই ক্ষেত্রে একজন মন্ত্রী কোন হরিদাস পাল, একজন মন্ত্রী কি স্পেশাল স্ট্যাটাস এনজয় করে? এটা আমার আপনার নেই। আপনার ভোটের ক্ষমতা একটা, একটা মন্ত্রীর ভোটের ক্ষমতা একটা, আলাদা কি? তার কি লেজ আছে? একটা মন্ত্রীর কি লেজ আছে যে বিশাল সুবিধা পাবে, বিশেষ সুবিধা পাবে? এটা হতো না। আমাদের সংবিধানের যারা রচনা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর লিডারশিপে, চেয়ারম্যানশিপে, তারা ভেবেছিলেন ভারতবর্ষের রাজনীতিতে নীতিটা বরাবর থাকবে। তারা ভেবেছিলেন রাজনীতি এত নিম্নমানে কোনোদিন যাবেন না। অ্যাকচুয়ালি তখন তো টাইম মেশিন ছিল না, এখনও নেই। এই টাইম মেশিনে চড়ে থাকলে নিশ্চয়ই দেখতেন যে ভারতবর্ষের রাজনীতিতে একজন উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী আসবেন যার নাম কেজরিওয়াল। তিনি জেলে যাবেন, বারবার তার বেল রিজেক্ট হবে, তারপরও তিনি পদত্যাগ করবেন না। এটা যদি দেখতেন তাহলে আমাদের সংবিধানের রচয়িতারা সেই সময় এই প্রভিশনটা রাখতেন। দুর্ভাগ্য এটা আমাদের রাখতে পারেননি, চেঞ্জ হলো। আমরা উল্টোটাও দেখেছি। আমরা সম্প্রতি অতীতের এক্সাম্পল যদি দেখি, বারবার যার নাম আসছে এল.কে. আদবানি, তার নামে যখন হাওয়ালা স্ক্যামের অভিযোগ আসলো তিনি পদত্যাগ করলেন। অমিত শাহ, যার কথা বুয়া দ্বারা বারবার বলে, কুণাল দ্বারা বারবার বলে তাড়িপার, তো উনার এগেন্সে যখন মামলা হলো, উনি 11টা দপ্তরের দায়িত্বে ছিলেন, রেজিগনেশন দিয়ে তারপর জেলে গেছিলেন। তারপর আলটিমেটলি দেখা যায় সেই মামলা তিনি ক্লিন চিট পেয়েছেন। তো এই স্টেজটা আমরা দেখেছি। 130তম সংশোধনে সিম্পল কথা হচ্ছে একটা মোরালিটি। আমি জনপ্রতিনিধি, আমি রাজ্যের মন্ত্রী, আমি একজন সরকারের চাকর, আমি একজন জনগণের চাকর। তিনি জেলে যাবেন, জেলে যাওয়ার আগে তার পদত্যাগ করা উচিত, কিন্তু না করে অদ্ভুতভাবে দেখা যায়, আমাদের এখানে অদ্ভুত চেঞ্জ দেখা যায়, অদ্ভুত সিচুয়েশান দেখা যায়, তারা করতে চায় না। সাম্প্রতিক ট্রেন্ড, আমরা পদত্যাগ করব না। দেশের প্রধানমন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবার জন্য লটা এক হওয়া উচিত। আমরা তো বলি না ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, সংবিধানের বুলি আওড়াই, যারা সংবিধান নাচি বারবার দেখায়, তারা এই কথাটা কেন বলে না যে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল? তা আস্তে আস্তে এইটাকে অ্যাকসেপ্ট কেন করছে না যে একজন মন্ত্রী জেলে গেলে এক্সট্রা বেনিফিট কেন পাবেন? তার মন্ত্রী তো যাওয়া উচিত। এবার প্রশ্ন আসতে পারে, যে এই প্রশ্ন বারবার আসছে, কুণাল দলের নেতারা বারবার একটা কথা বলেন, সরকার পরিবর্তনের চেষ্টা হচ্ছে, সরকার পরিবর্তন হয়ে যাবে, গভর্নমেন্ট টপল করা হবে। আচ্ছা, আমার প্রশ্ন আছে, মনে আছে আপনাদের 2021 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল, ফ্যাক্ট, কোনো ভুল নেই। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় আসলো, মুখ্যমন্ত্রী হেরেছিল। মুখ্যমন্ত্রী হারার জন্য কি সরকার হয়নি? কালকে যদি মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়, 30 দিন জেলে থাকেন, তার মুখ্যমন্ত্রী তো এই আইন বলে যদি চলে যায়, 31 দিন, 32 দিন, 35 দিনের মাথায় তিনি বেলটা পান, তাহলে তো আবার তার পদে আসতে পারবেন। ঠিক যেমন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, একজন সরকারি কর্মচারী যদি জেলে যান,
জেলে গেলে বেল পাওয়ার পর তার সাসপেনশনটা উইথড্র হয়। প্রচুর উদাহরণ আছে, যারা গ্রামে গঞ্জে মানুষ যারা কাজ করে, যারা খেটে কাজ করে, তারা জানেন এটাই হয়, এটাই নিয়ম। তো মন্ত্রীদের ক্ষেত্রে হবে না কেন? এটা টাইম, এটা হচ্ছে ওই রাজনীতির মধ্যে না নীতিটাকে ফেরত আনার। আমরা যারা বলি অলওয়েজ ক্লিন পলিটিক্স, গুড গভর্নেন্স, এথিক্যাল গভর্নেন্স, এসব বড় বড় বুলি আওড়াই, বড় বড় বুলি কপচাই, তাদের ভাবার সময় এসছে যে ভারতবর্ষ কোন দিকে যাবে। আর এক্ষুনি বুয়াদাও বলছেন সব বিরোধীরা গলা ফাটাচ্ছে, সব বিরোধীরা বলছে, হ্যাঁ একটা ডায়লগ আছে, হাম সব চোর এক হে, সব চোর সাথ সাথ হ্যাঁ, ভয় কিসের? এই একই রুল যদি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। দাদা বলছিলেন যে বিজেপির প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী কোনো মানেন না, বিজেপির প্রধানমন্ত্রী বলেন, বিজেপির মন্ত্রী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না, সিবিআই স্টেপ নেবে না। আমি দাদা মনে করিয়ে দিই, আপনাদের দলে অনেক বড় বড় আইনজীবী আছেন, অনেক বড় বড় আইনজীবী আছেন, বড় বড় কেস আছে তাদের কাছে, আপনারা মানেন কি মানেন আলাদা ব্যাপার। তাদেরকে বলবেন একটু বিএনএসটা পড়তে, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে বিএনএসের কগনিজেবল অফেন্স থাকে, কেস রেজিস্টার করতে বাধ্য পুলিশ। যদি না করে তখন কি হবে? হাইকোর্ট আছে, 226 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আপনারা হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে পারেন, তারও আগে পুলিশ ইনঅ্যাকশন করতে পারেন। তাও যদি মনে হয় হাইকোর্টও, আপনারা গেরুয়া ফেরুয়া বলেন আজকাল, হাইকোর্ট বাদ দিন, সুপ্রিম কোর্টে চলে যান না। আরও বড় বড় আইনজীবী আছে আপনাদের, সিব্বাল আছে, সিংভি আছে, আপনাদেরই এখন কংগ্রেসের না ওরা, তাদেরকে বলুন টাকা খরচা করে যে আর্টিকেল 32-তে প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো মন্ত্রীর নামে দুর্নীতির অভিযোগ নিয়ে পিআইএল করতে মামলা হবে। দাদা অবাক হওয়ার কিছু নেই, নর্মাল রুল এটা। দেখুন এটা সিম্পল, এটা মানুষকে ডিসাইড করতে হবে মানুষ কি চায়, মানুষকে ডিসাইড করতে হবে তারা ক্লিন পলিটিক্স চায় কি চায় না। একজন মন্ত্রী, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যে কোনো মন্ত্রী, তিনি জেলে আছেন, তার সরকারি কাজ চালাতে তার সেক্রেটারি যাচ্ছে জেলে সাইন করাতে, এটা কি খুব ভালো নিদর্শন গণতন্ত্রের জন্য? আবার বলছি, ওই পার্টনারশিপ, পলিটিক্যাল পার্টনারশিপের ওপরে এসে সময় এসছে প্রিন্সিপালের সাথে দাঁড়ানো। মানুষের বিশ্বাস রাজনীতি মানেই নোংরা জায়গা নয়, ভালো লোকজন রাজনীতি আসে সেই জায়গাটাকে আনার জন্য, এবং মেক শিওর যারা দেশকে সার্ভ করবে মন্ত্রী হিসাবে তারা যেন ক্লিন হয় এবং কনসিস্টেন্স হয়। এবং বাচ্চারা একটা কথা বললো, বাচ্চারা একটা কথা খুব ভালো লেগেছে আমার, বাচ্চারা বললো সার্ভিস চাই আমরা সাধারণ মানুষ অত কিছু যাবে না। ফ্যাক্ট, সাধারণ মানুষ সার্ভিস চায়, কিন্তু একজন জেলে থাকা মন্ত্রী সার্ভিসটা দেবে কি করে? সে জেল থেকে বেরোক, তারপর আবার মন্ত্রিত্ব পাবে। নৈতিকতার দিক থেকে এই বিলটাকে সমর্থন করা উচিত, যারা করবে না মনে করতে হবে ওই হাম সব চোর এক হে। ধন্যবাদ তরুণ জ্যোতি।